টাঙ্গাইলে বেহাল অবস্থা এসপি পার্কের দক্ষিণ পাশের গেট থেকে ধুলের চর মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ ৪৬০ মিটার সড়কের অসুস্থ রোগী, বৃদ্ধ এবং শিশুদের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুতই টেন্ডারের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল এসপি পার্কের দক্ষিণ পাশের গেট থেকে ধুলের চর মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ ৪৬০ মিটার রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে ধুলের চর মাদ্রাসা এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শিক্ষার্থী সহ শহরের মানুষ এই জরাজীর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদা সৃষ্টি হয়। দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক, বিশেষ করে অসুস্থ রোগী, বৃদ্ধ এবং শিশুদের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ৪৬০ মিটার রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যাইতেই তো যে ঝাঁকি লাগে, আবার বৃষ্টি হলে তো কথাই নাই, একদম পানি থাকে, ভরে থাকে। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই পাশে রাস্তা খুবই ভাঙা, তো এই রাস্তাটা সংস্কার করলে ভালো হয়। এই রাস্তা কি অসুস্থ মানুষ নিয়ে যাবো? সুস্থ মানুষই অসুস্থ হয়ে থাকা, বেয়ারিং ভেঙ্গা জায়গা, স্পিনলেট ভেঙ্গা জায়গা, চালাইতেও কষ্ট, পেছন তারা কত সময় দুঃখ পায়, বাড়ি খায়। দ্রুতই টেন্ডারের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ধুলিশ্বর রাস্তাটি 860 মিটার খুব দ্রুতই টেন্ডারের ব্যবস্থা করা হচ্ছে। রাস্তাটার অবস্থা খুব খারাপ, আমরা দ্রুতই টেন্ডারের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করব। এদিকে দ্রুত রাস্তার সংস্কার না হলে প্রতিবাদ বিক্ষোভের কথাও জানিয়েছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। টাঙ্গাইলের বেহাল রাস্তা ও জনভোগান্তির বর্তমান অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রাজ্জাক। রাজ্জাক, একটু জানাবেন, ৪৬০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, বারবার দাবি জানানোর পরেও কেন কার্যকর হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌর কর্তৃপক্ষ থেকে? এ নিয়ে তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? তিশা, আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, এই রাস্তাটা হচ্ছে ৮৬০ মিটার রাস্তা। আর এই ৮৬০ মিটার রাস্তার মধ্যে ৪৬০ মিটার রাস্তায় একেবারে ভাঙা রয়েছে। আমি যদি আপনাকে দেখাই, দেখুন যে রাস্তাটার কতটা ভয়াবহ অবস্থা। এই ৮৬০ মিটার রাস্তার মধ্যে ৪৬০ মিটার রাস্তায় এভাবে ভেঙে রয়েছে। প্রতিদিন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে। এটি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি হচ্ছে এসপি পার্কের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে ঠিক ধুলের চর মাদ্রাসার দক্ষিণ পাশে এসে এই সড়কটি শেষ হয়েছে। আর এই সড়ক হচ্ছে এখন শহরের খুবই ব্যস্ততম সড়ক। কারণ হচ্ছে এখানে যারা অটো, সিএনজি এবং মোটরসাইকেল, সাইকেল নিয়ে যারা চলাচল করে, এই রাস্তাটি তারা শহরের যানজট এড়াতে এই ব্যবহার করেন। কিন্তু এই শহরের যানজট এড়াতে গিয়ে তারা কিন্তু আবার আরেকটি নতুন দুর্ভোগের মধ্যে পড়ে। এটি হচ্ছে ভাঙা রাস্তা। আর এই ভাঙা রাস্তা দিয়ে প্রতিদিন মানুষদের চলাফেরা করতে কেমন কষ্ট হয় আমরা জানবো একজন এখানকার পথচারীর সাথে। এই রাস্তাতে ভাঙা আপনাদের কি কি সমস্যা হয় বলবেন? সমস্যা, ভাঙার দিকে যাওয়া যায় না, কষ্ট, রিক্সা টিক্সা থেকে উল্টে যায়, আমগরের সমস্যা হয়ে যায়। শুনতে পেলেন তিশা, যে বিষয়টি এখানকার একজন পথচারী জানিয়েছেন, যে এটি কিন্তু তাদের প্রতিদিনের দুর্ভোগ। এই প্রতিদিনের দুর্ভোগ নিয়েই তারা চলাচল করছে। আর এখানে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে এই এলাকার মানুষ বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কারের দাবিও তারা জানিয়েছেন। সেই সাথে আমার কথা হয়েছে টাঙ্গাইল পৌরসভার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি যে বলেছেন যে এটি খুব দ্রুতই কাজ শুরু করা হবে। তিশা, রাজ্জাক, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, হয়তো পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, টাঙ্গাইলের বেহাল রাস্তা নিয়ে খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রাজ্জাক। খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটের মোল্লাভাঙ্গায় সমীর ভট্ট নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যার পর তার ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসু ও রক্তাক্ত একটি গামছা উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাভাঙ্গায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ নানান উপায়ে খোঁজ নিয়ে জানায়, নিহত সামির ভট্ট পেশায় একজন ভ্যান চালক।
তার ভ্যান ছিনতাই করার জন্য কয়েকজন দুর্বৃত্ত নির্জন এলাকাটিকে বেছে নেয়। পরে সুযোগ বুঝে সমীরের হাত পা বেঁধে গলা কেটে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। হত্যাকারীদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজির যাত্রী নিহত হন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন মিয়া জানান, সিএনজিটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। এ সময় রাজারহাট ফিলিং স্টেশনে সামনে এলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী ওমেরা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজির যাত্রী মিঠাপুকুর উপজেলার এরশাদ আলীর। আহত আরও 5 জনকে ভর্তি করা হয়েছে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকার চট্টগ্রাম ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর শনিবার প্রথমবারের মতো নিজের শহর চট্টগ্রামে নেমে সাংবাদিকদের কথা বলেন তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল জায়গায় নিয়ে সম্ভাবনার দিকে চালিত করা সরকারের লক্ষ্য। তিনি আরও বলেছেন, খুব শিগগিরই চট্টগ্রাম হবে লজিস্টিক হাব এবং চট্টগ্রাম বিমানবন্দর হবে কার্গো ও প্যাসেঞ্জার হাব। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে সমবেত হন দলের নেতাকর্মী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার থেকে প্রাপ্ত দুর্বল অর্থনীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে সরকার। অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছে সেটা শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনা হবে। এছাড়া চায়না ইকোনমিক জোন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে লজিস্টিক ও শাহ আমানত বিমানবন্দরকে প্যাসেঞ্জার ও কার্গো হাবে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতারবাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এবারের মতো স্বাস্থ্য খাতে বড় বাজেট কখনো দেয়া হয়নি। বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে কোনো সময় হয়নি। বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, টাকা তো অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। পরে অর্থমন্ত্রী চমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ার উদীয়মান নেতৃত্বকে বিকশিত করার লক্ষ্যে সাউথ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার কক্সবাজারে জেসিআই আয়োজিত 3 দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে সরকার মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক এবং চীন সহ বৃহৎ দেশগুলোর সাথে বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে রোহিঙ্গারা মর্যাদার সাথে টেকসই উপায়ে প্রত্যাবাসিত হয়। চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া চীনের প্রেসিডেন্টের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশ ইতিবাচক হিসেবে নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কক্সবাজার দিয়ে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এই করিডোর কিভাবে করা যায় তা নিয়ে সরকার কাজ করছে, তবে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কিছুই করবে না। আগামী 6 জুলাই হবে একাডেমির সমাপনী অনুষ্ঠান। লিডারশিপ ইনস্টিটিউটটা ওনারা আয়োজন করছে, ইটস ফর ইয়াং লিডার্স, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের চ্যাপ্টারটা ইনভলভ। So it encourages young people with leadership training across all spheres, business hope, education hope, যে কোনো সেক্টরে হোক, but giving them the skills to become good leaders. তো এখানে ট্রেনাররা আছে বিভিন্ন দেশের, ওখানে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে,
দেখলাম মানে so a lot of South Asian countries are here. It's a good thing. বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার বিকেলে শহরের থানা মোড়ে নাগরিক কমিটির আলোচনা ও বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, জেলার সার্বিক উন্নয়নে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সেই জন্য মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন থেকে আমাদের সেই আন্দোলনকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও সালিশ বাণিজ্য বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসবের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেছেন, শিক্ষিত উন্নত জাতি হিসেবে পরিণত করতে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন শিক্ষা ও স্বাস্থ্য খাত। বিগত সরকার আমলে মব সংস্কৃতি ও অযোগ্য জনপ্রতিনিধিরা সমাজ নষ্ট করেছে। মাদক, সন্ত্রাস, অস্ত্রের চালান থেকে শুরু করে কিশোর গ্যাং ও সালিশ বাণিজ্য। ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার উপযুক্ত না তারা মেয়র হয়েছেন, ঠিক কিনা? যারা চেয়ারম্যান মেম্বার উপযুক্ত না তারা এই দেশের সংসদ সদস্য হয়েছেন, ঠিক কিনা? এবং সমাজের সমস্ত নিকৃষ্ট মানুষগুলোকে সমাজ অধিপতি বানিয়েছেন। সেই কারণে সমাজ নষ্ট হয়েছে। এদেশে মাদক এসেছে, এদেশে সন্ত্রাস এসেছে, এদেশে অস্ত্রের চালান এসেছে, এদেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি আরও বলেন, উপজেলা হচ্ছে চন্দ্রগঞ্জ এলাকা, পাশাপাশি শিগগিরই চালু হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রেললাইন। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া দরকার। সেই লক্ষ্যে সরকার পাইলট কর্মসূচি হিসেবে প্রাইমারি স্কুলে মিড ডে মিল এবং হাই স্কুলের সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। এছাড়াও উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে। এর আগে স্কুলের একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন তিনি। খুলনায় খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা 2026 তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে সারা দেশে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার বিকেলে খুলনার উপসা উপজেলার পালেরহাটে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া বান্ধব একটি দেশ গড়তে চায় বিএনপি সরকার। এছাড়াও তৃণমূল থেকে খেলোয়াড়দের বাছাই করে সারা দেশে স্পোর্টস ভিলেজ তৈরি সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সহ বিএনপি নেতাকর্মী ও ক্রীড়া অনুরাগীরা। ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমরা মাঠ সংরক্ষণ এবং মাঠের সংস্কারের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি খেলার উপযোগী মাঠ উপহার দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের যে নির্বাচনী ইস্তেহার, আমরা এই বছর আমাদের 8টি বিভাগের এবং 10টি অঞ্চল ফরিদপুর এবং কুমিল্লা সহ আমরা 10টি অঞ্চলে ভাগ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করব ইনশাআল্লাহ। পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেয়ার পর ছাত্রদল নেতাসহ গ্রামবাসীর বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম জানান, শুক্রবার সন্ধ্যায় নাশকতার বিষয়ে সন্দেহভাজন হিসেবে ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে আটক করে থানায় আনা হয়, কিন্তু তার সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে রাতেই গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে এলাকাবাসী জানান, বিনা কারণে রিপনকে তার বাড়ি থেকে আটক করা হলে তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন উপজেলার ছাত্রদলের নেতাকর্মী সহ গ্রামবাসী। আমরা তাকে এই ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য নেতা হিসেবে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলাম। নাশকতার সম্ভাবনা আছে এরকম মর্মে। পরে যাচাই বাছাই করে দিল তথ্য সঠিক নয়। তখন জিজ্ঞাসাবাদ অন্তে তাদেরকে স্থানীয় লোকজন এবং পরিবারের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দেখা দিয়েছে চরম সংকট। উপজেলার 124টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাশাপাশি 11 জন সহকারী শিক্ষা কর্মকর্তার জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র একজন। এতে প্রশাসনিক কার্যক্রম ও লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। উল্লাপাড়া উপজেলার 278টি সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে 124টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা কম, তাই আমাদের ক্লাস গ্রহণ করতে অসুবিধা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকলে আমাদের অনেক অসুবিধা হয়, ম্যামদের ক্লাস নিতে অসুবিধা হয়। প্রধান শিক্ষক থাকলে আমাদের বিদ্যালয়টা ভালো মতো পরিচালনা হবে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক দরকার। অন্যদিকে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকদের উপর চাপও বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন যাবৎ আমাদের সহকারী শিক্ষকদের থেকে কোনো প্রমোশন হচ্ছে না, প্রমোশন ছাড়া আমরা প্রধান শিক্ষক পদে যেতে পারছি না। আমাদের প্রধান শিক্ষক যে নিয়োগটা হয় এটা আসলে আমাদের সহকারী শিক্ষকদের ভিতর থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগটা দিলে আমাদের প্রমোশনটা পর্যায়ক্রমে হতে থাকে এবং আমরা অনেক উপকৃত হই। প্রধান শিক্ষক না থাকলে আমাদের ক্লাস নেওয়া বলেন বা আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, প্রশাসনিক দাপ্তরিক কাজগুলা একটু সমস্যা হয়। শিক্ষাবিদদের মতে প্রধান শিক্ষক না থাকলে নেতৃত্বের অভাবে শিক্ষার মান ও শৃঙ্খলা দুটি ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমি চাই যে এই শূন্য পদগুলো খুব তাড়াতাড়ি পূরণ করা হোক, যে প্রক্রিয়াই হোক। সরকার বাহাদুর জন্য এই কাজটা করেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত মামলা জটিলতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। 124টি সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যা দায়িত্ব পালন করছে, সেই ক্ষেত্রে শূন্য পদ আছে সহকারী শিক্ষকের 153টি। এটা নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষক ও কর্মকর্তা সংকটে শিক্ষার্থীদের ভিত্তি নড়েবড়ে হয়ে পড়েছে উল্লাপাড়ায়। দ্রুত শূন্য পদ পূরণ না হলে এর প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের ভবিষ্যতে। পিন্টু হাজং, 71। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আরও খবর জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান আলী। রায়হান, আপনার উপজেলায় 124টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই, এ নিয়ে শিক্ষা কর্মকর্তারা কি বলছেন? আমি এখন অবস্থান করছি উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ঠিক সামনেই। উল্লাপাড়া উপজেলায় বর্তমানে তীব্র প্রধান শিক্ষক এবং প্রশাসনিক সংকট দেখা দিয়েছে। উল্লাপাড়া উপজেলায় মোট 278টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 124টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। ফলে এ সকল বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকগুলো দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করানো হচ্ছে। শুধু শিক্ষকই নয়, রয়েছে প্রশাসনিক সংকটও। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রয়েছে তীব্র জনবল সংকট। মোট 11 জন সহকারী শিক্ষা কর্মকর্তার বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। আর এর ফলে স্কুলগুলোতে পরিদর্শন, তদারকি এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাপক প্রভাব পড়েছে। আর যে সকল স্কুলে প্রধান শিক্ষক নেই সে সকল বিদ্যালয়ে শিক্ষক সমন্বয়, তদারকি এবং শিক্ষার্থীদের উপস্থিতি করার মতো একটি গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন তাদের কিন্তু প্রশাসনিক কিছু দায়িত্ব থাকেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে
তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মামলার জটিলতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো আমরা এখন কথা বলবো উল্লাপাড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার সাথে, যে আপনাদের কি কি সমস্যা এই প্রাথমিক স্কুলগুলোতে তো প্রধান শিক্ষক নেই এবং আপনাদের তো জনবল সংকট। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে উল্লাপাড়া উপজেলায় 124টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই স্কুলগুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে তাদেরকে দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। যেহেতু সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে, সঙ্গত কারণে শ্রেণী পাঠদান সহ অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে। তাদেরকে অফিসিয়াল কার্যক্রমের জন্য অনেক সময় উপজেলা শিক্ষা অফিসে আসতে হয়, যার কারণে স্কুলে শিক্ষক সংকট দেখা যায়। এবং আমাদের এই উপজেলায় বেশ কিছু সহকারী শিক্ষকের পদ 105টার মতো শূন্য রয়েছে। তবে আসার কথা হচ্ছে যে প্রধান শিক্ষকদের পদোন্নতিজনিত একটা মামলা ছিল সুপ্রিম কোর্টে। আমাদের কর্তৃপক্ষের আন্তরিকতায় সেই মামলার রায় হয়েছে এবং যে পদোন্নতি বাধা ছিল সেই বাধা দূর হয়েছে এবং কর্তৃপক্ষ খুব দ্রুতই এই পদোন্নতি দেওয়ার ব্যাপারে আন্তরিক রয়েছে। আশা করছি যে আগামী 1 মাস বা 1.5 মাসের মধ্যেই আমরা স্কুলগুলোতে প্রধান শিক্ষক পদোন্নতি দিয়ে পাঠাতে পারবো। এবং আরো একটি আশার খবর যে আমাদের সহকারী শিক্ষকেরা 14,000-এর মতো শিক্ষক অপেক্ষাধীন আছে যোগদানের জন্য। আশা করি যে এরা যোগদান করলে এই উল্লাপাড়া উপজেলায় যে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষক সংকটের কারণে যে পাঠদান ব্যাহত হচ্ছে, এই কাজগুলো আবার স্বাভাবিক গতিতে আসবে। এছাড়া উপজেলা শিক্ষা অফিসে প্রশাসনিক জটিলতার যে প্রসঙ্গটি এসছে, উপজেলা শিক্ষা অফিসে আসলে তীব্র জনবল সংকট চলছে। আমাদের উল্লাপাড়া এই উপজেলায় 278টি স্কুলের জন্য 11 জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ রয়েছে, কিন্তু বিভিন্ন সময় বদলি এবং প্রমোশন জনিত এখন মাত্র। রায়হান, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংযোগে। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়হান আলী। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে 2026 সালের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুলবশত 2025 সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে 100 পরীক্ষার্থীর। শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের 4202 নম্বর কক্ষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের 100 শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর পর তাদের হাতে 2026 সালের পরিবর্তে 2025 সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টির পরে কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনার পর কেন্দ্রীয় কমিটি বাতিল করা হয়েছে। দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শওকত আলম মীর। অধ্যক্ষ আরও জানান, পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিষয়টি জানালে বোর্ডে যোগাযোগ করা হয়। 100টি উত্তরপত্র আলাদাভাবে পাঠালে শিক্ষা বোর্ড নমনীয় ও সেই প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করবে বলে জানিয়েছে। ছিল যে আমরা যাতে সঠিক প্রশ্নে পরীক্ষা দিতে পারি। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে এটা ডিপেন্ড করে না। সারা বাংলাদেশ যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে আমি ওই কোশ্চেনে পরীক্ষা দিতে চাই, আমি ওইভাবে প্রিপারেশন নিছিলাম। কিন্তু এটা যে ওনারা আমাদের সাথে ভুল করলে এটা তো করা ঠিক হয় নাই। আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গার কলেজের নিউজ দেখি যে এইভাবে প্রশ্ন উল্টাপাল্টা হয়েছে। এইভাবে যদি আমাদের প্রতি বছরই যদি এগুলা হয় তাহলে এগুলা দায়ভার কে নিবে? বোর্ডের নির্দেশনা হচ্ছে আলাদা প্যাকেটে ওই সিলেবাসের জন্য ওই প্রশ্নপত্র ওই প্যাকেটের মধ্যে দিয়ে আলাদাভাবে প্যাকেট করে আলাদাভাবে মূল্যায়ন হবে। সেইভাবে বোর্ডকে পাঠাই দিলে বোর্ড এটি বিবেচনায় নেবেন এবং বোর্ডের। ঝালকাঠিতে দিনে ও রাতে সমান তালে লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিং, গ্রাহকের হয়রানি এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী। তবুও মিলছে না প্রতিকার। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র ঝালকাঠি। গ্রাহকদের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে একদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে গরমের কারণে কোনো কাজ করা যাচ্ছে না। আরও অভিযোগ রয়েছে, রাতের বেলা কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ বা চার্জারের আলোয় বেচাকেনা করছেন। কলকারখানার উৎপাদনও কমে গেছে। এছাড়া প্রচন্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। আয় রুজিতে সমস্যা ঘটে। কারেন্ট নাই, মিলও চলে না, কামও নাই। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই না, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। ঠিক মতো কারেন্ট থাকলে তো আমাকে সবসময় পয়সা পড়তে খাইয়ে হলেই ভালো থাকতে পারতাম। দিনের মধ্যে কয়বার যায় আর কোনো ঘন্টা ঠিক নেই যে আমরা কাজ করি 2 টাকা নিয়ে হেওয়া পাইতেছি না। দীর্ঘদিনের অভিযোগ রয়েছে গ্রাহক হয়রানি এবং ভুতুরে বিলের।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ঝালকাঠিতে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আসলে ইভিনিং পিকে ঘটে, এটা প্রায় 10.5 মেগাওয়াট, ডে পিকে প্রায় আমাদের 9 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুতের চাহিদা। তো সর্বনিম্ন আমরা 5 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি। জেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে 11 মেগাওয়াট, বিপরীতে গ্রাহকরা পাচ্ছেন মাত্র 6 মেগাওয়াট। শাকিলা সিথি, 71। ঘন ঘন লোডশেডিং এর কারণে দক্ষিণাঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র ঝালকাঠিতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, এলাকায় সারাদিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, সমস্যার সমাধানের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা কি বলছেন? ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু ঝালকাঠি যে জনজীবনের কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যে ঝালকাঠির যে ব্যবসায়িক যে কেন্দ্র, এই ব্যবসা কেন্দ্রগুলো কিন্তু আসলে যে শ্রমিকরা কাজ করে, এই শ্রমিকরা মূলত উৎপাদন হারে তাদের মজুরি নির্ধারণ হয় এবং এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখানকার যে লবণ শিল্প প্রসিদ্ধ এবং বেশ কিছু ময়দার কারখানা আছে, মিল রয়েছে, সেই মিলগুলোতে কিন্তু আসলে শ্রমিকরা কাজ করতে পারতেছে না। নির্ধারিত যে সময়ে তারা যে পরিমাণ কাজ করতেছেন এবং যে পারিশ্রমিক পায় সেটি কিন্তু তাদের সংসার চলতেছে না। তাদের যে উৎপাদন, সেই উৎপাদনটা তারা ঠিক মতো করতে পারতেছে না। এই বিদ্যুৎ যে ঝালকাঠির যে এই বিদ্যুৎ, এতে কিন্তু এলাকাতে যে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিনে লোডশেডিং হচ্ছে। এই মাত্রাটা কিন্তু গ্রামের দিকে, গ্রাম অঞ্চলগুলোতে পল্লী বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু আরো বেশি। এই বিদ্যুতের যে এই সমস্যার কারণে কিন্তু এরই মধ্যে ঝালকাঠিতে কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেছে বিদ্যুতের গ্রাহকরা। তারা বলছে যে তাদের যে বিদ্যুৎ থাকছে না, অথচ বিদ্যুতের বিল আসছে অস্বাভাবিক। এই বিদ্যুতের বিল, অস্বাভাবিক বিল এবং যে এই ঘন ঘন লোডশেডিং এর যে বিষয়টি, এই বিষয়ে যে স্থানীয় যে ওজো পার্টিকো নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান উনি যেটি জানিয়েছেন যে ঝালকাঠির জেলায় যে বিদ্যুতের সরবরাহ রয়েছে এবং সেই সরবরাহটি কিন্তু প্রয়োজনের তুলনায় কিন্তু অপ্রতুল, যে কারণে তাদেরকে সেই বিভিন্ন এলাকায় যে নির্ধারিত সময়ে তাদের বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। জাতীয় গ্রিডের যে থেকে তারা যে সাপ্লাইটা পাচ্ছে, সেই সাপ্লাইটা ঝালকাঠি জেলার যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। এই কারণেই কিন্তু আসলে লোডশেডিং এর মাত্রাটা বেড়ে যাচ্ছে। তিশা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ঝালকাঠিতে যে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলের বিষয়ে যেটি জানা গেছে যে এখানকার যে ঘন ঘন লোডশেডিং এর কারণে যে বিদ্যুতের যে বিদ্যুৎ চালিত যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার নতুন করে চালু করতে গেলে যে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়, যে কারণে এই যে বিদ্যুৎ বিলটা বেশি আসছে। তিশা। তরুণ সরকার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, দক্ষিণাঞ্চলের ঘন ঘন লোডশেডিং এর খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তরুণ সরকার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর ও কয়েকটি অঞ্চলের নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পটুয়াখালীর রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আকাশে কখনো মেঘ কখনো রোদের দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদ নদী শান্ত থাকলেও গভীর সাগর রয়েছে উত্তালে। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে থাকা অনেক মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে।
পটুয়াখালী সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির শঙ্কা করছে আবহাওয়া অফিস। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে? সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং দুর্যোগ মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে? যে তিশা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে কিন্তু মুষলধারায় বৃষ্টি ঝরছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও এখন কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী শান্ত থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে নৌকো ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু উপকূল তীরবর্তী ঘাটগুলোতে সে অবস্থান নিয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি বলি যে নদীর তীব্রতা কিন্তু স্রোতের তীব্রতা বেড়েছে, যার কারণে এই যে উপকূল তীরবর্তী নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে চালিতাবুনি এবং চরমন্তাজের, বিশেষ করে মিটার বাজারে, সেখানে কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে এই তীব্র স্রোতের কারণে। এর ফলে কিন্তু সেখানকার মানুষজন চরম ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে বেড়িবাঁধ তীরবর্তী এলাকার লোকজন, কারণ আপনি জানেন যে রাঙামালী নদী ভাঙন কবলিত এলাকা, যার ফলে এই যে সুস্পষ্ট লঘুচাপটি রয়েছে এর প্রভাবে কিন্তু নদ নদীর পানি কিছুটা বেড়েছে গতকালকেও, আজও বাড়ার সংখ্যা রয়েছে, যার কারণে নদীর পানির স্রোতের তীব্রতাও রয়েছে, এর ফলে ভাঙনের তীব্রতা বেড়েছে। সব মিলিয়ে হচ্ছে নতুন করে বেড়িবাঁধ এবং নদী ভাঙনের আশঙ্কায় পড়েছে কিন্তু উপকূলীয় তীরবর্তী এলাকার মানুষজন। এছাড়া এই যে সাগর উত্তাল হয়ে ওঠায় কিন্তু জেলেরা যে তীরে অবস্থান করছে, যার কারণে তাদের জীবিকায় এক ধরনের প্রভাব পড়েছে। এই মুহূর্তেও দেখছেন কিন্তু একেবারে অবিরাম বৃষ্টি চলছে, যার কারণে যে খেটে খাওয়া মানুষজন যারা রয়েছে তারা কিন্তু আজকে দৈনন্দিন কাজে বের হতে পারেননি। এই অবস্থা কিন্তু বিরাজমান উপকূল জুড়েই। তবে এই যে সুস্পষ্ট লঘুচাপটি, এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। এটি যদি পরবর্তীতে কোনো ধাপে পরিণত হয় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া আসলে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো পরিবর্তন নেই। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বলতে, প্রশাসন যদি পরবর্তীতে সংকেত বাড়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে অরক্ষিত যে এলাকার মানুষজন রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা তারা নেবেন এবং এখন পর্যন্ত সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত বহাল রয়েছে। এই ছিল আবহাওয়া নিয়ে আমার কাছে সবশেষ। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। ফরিদপুরে আলু বোখরার পরীক্ষামূলক চাষে ভালো ফল পেয়েছেন চাষিরা। মশলা জাতীয় এই ফলটি মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক এবং ভারতে বাণিজ্যিকভাবে চাষ হয়। কৃষকরা বলেন, কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত পরামর্শ ও পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে উচ্চমূল্যের এই ফসল আবাদে লাভবান হতে পারবেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের মশলা জাতীয় ফল আলু বোখারার চাষ এখন দেশের মাটিতে। পরীক্ষামূলক চাষে এরই মধ্যে ভালো ফলন পেয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারীর এক কৃষক। 2021 সালে পৌরসভার লোকনাথ গ্রামের কৃষক হাবিবুর রহমান একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে পরীক্ষামূলক 25টি আলু বোখারা গাছ রোপণ করেন। তবে আস্থা রাখতে না পেরে কেটে ফেলেন বেশি সংখ্যক গাছ। আর ঠিক 2 বছর পর থেকে বাকি কয়েকটি গাছে ফলন আসা শুরু করে। আমি কটা গাছ কাটি ফেলছিলাম, আমার আছে কটা, এতে খুব ভালো ধরে। যদি এই জিনিসটা দেশে সরকার একটু উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ায় কিছু আমাকে উৎসাহ দিত, তাহলে মানে দেশে ভালো হয়। হাবিবুর রহমান আরো জানান, প্রতিটি গাছ থেকে এবছর 40 থেকে 50 কেজি কাঁচা ফল সংগ্রহ করা হচ্ছে। শুধু ফল বিক্রি নয়, কলম থেকে চারা উৎপাদন করেও উপার্জনের সুযোগ রয়েছে জানান তিনি। করা গাছের পিছনে যদি সবাই আমরা পরিচর্যা করি তাহলে ভালোই ফলন হয়। আমি গাছগুলো লাগাই, আমি এখন
যে এরকম ফল ধরে আগে ভাবছিলাম না, এখন এইবার যে ধরছে। সফল এই চাষিকে দেখে এলাকার অনেকেই আলু বোখারা চাষে আগ্রহী হচ্ছেন। আমরা আশা করি আরো সামনে ভবিষ্যতে আমাদের দেশে আবাদ হোক বা বাইরে আমরা না আনতে পারি। এটি একটি বিদেশি ফল, এই ফলগুলো তো আমাদের দেশে হবে আমরা কখনো চিন্তা করতে পারছিলাম না। অনেক ফল ধরছে, আর এই ফল যেগুলো ধরছে এগুলো বিক্রি করে অনেক লাভবান। কৃষি কর্মকর্তারা বলছেন এই এলাকার মাটি আলু বোখারা চাষের জন্য উপযোগী, তাই চাষাবাদ ও সংরক্ষণে এলাকার কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি ডিপার্টমেন্ট আমরা তাদের নিরলসভাবে তাদের পরামর্শ প্রদান করে থাকি যে কিভাবে আপনার গাছের ফলন বাড়বে, কিভাবে কি করলে আন্তঃপরিচর্যা করলে কি পরিমাণে সার দিলে যে গাছটা ভালো হবে এবং পরবর্তীতে ফল বেশি পাওয়া যাবে। ইরান, ইরাক ও ভারতে বাণিজ্যিকভাবে চাষ হয় আলু বোখারা। আমদানি নির্ভরতা কমাতে দেশে এর বাণিজ্যিক চাষ আশা করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। মাদারীপুরে ওয়াজউদ্দিন মাতব্বর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুলপদ্দি মডেল ক্লাব। শনিবার বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল মুখোমুখি হয় কুলপদ্দি মডেল ক্লাব ও চরমুগরিয়া স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে ১-০ গোলে জয় পায় কুলপদ্দি মডেল ক্লাব। ফুটবল টুর্নামেন্টকে ঘিরে আশপাশের উপজেলা থেকে হাজারো ফুটবল প্রেমী স্টেডিয়ামে ভিড় করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।